months, 90 days, okay? Just very simple, ওই বডি ওয়েটই সে পাবে and that's it. আর বাচ্চাদের যেটা ছিল INH monotherapy below 5 years, সেটা will continue as usual, okay? News I'm trying to bring up in front of you is that এই যে গ্রুপসগুলি আমরা বললাম, আপনি একটা ডায়াবেটিক পেশেন্ট চিন্তা করছেন, আপনি একটা সিকিডি পেশেন্ট আপনার সামনে আছে, আপনার আত্মীয়ের মধ্যে আছে, তাকে আপনি এই রিমাক্টাজিডের 90টা ডোজ ইজিলি দিতে পারেন, মানে in consultation with the main physician, number one. And secondly, the dot center usually মাঝে মধ্যে একটু সাপ্লাই ইস্যুস থাকে, but they are ready to provide this. So আপনি যদি, এটার নাম হচ্ছে TB preventive therapy, TPT, ওই যে এই জায়গাটা TPT আপনি লিখে দেন, the dot center will provide that, okay? একটা কোয়েশ্চেন আমার কলিগসরা আমাকে প্রায় জিজ্ঞেস করেন যে এই যে INH একটা করে খাওয়াচ্ছ আর এই লো ডোজে যে রিফাম্পিসিন INH খাওয়াচ্ছ, is there a risk of resistance from preventive therapy? No, meta-analysis has shown no elevated risk of drug resistance. So this is why I'm presenting it you before the audience and also the head of the Department of Medicine, is that all over the world LTVI treatmenটের সময় এটা একটা বড় ফ্যাক্টর কনসিডারেশন এসেছিল যে রেজিস্ট্যান্স গ্রো করবে কিনা। স্বভাবতই আমরা কোনো জিনিসকে মিসইউজ করতে চাই না, বাট এটা করে না। সিমিলারলি লাইক কুইনোলন আমরা যে ইউজ করছি, তাতে অনেক সময় কথা আসে যে ওটাকে অ্যান্টিবায়োটিক ইউজকে বন্ধ করে দেওয়া হবে কিনা, সেটাও করে না। কারণ আমি যদি লেস দেন 1 month ইউজ করি কুইনোলন ইন ওয়ান স্ট্রেচ, আমরা তো 2 weeks বেশি ইউজ করি না, তাতে কিন্তু টিউবারকুল ব্যাসিলাই রেজিস্ট্যান্সটা গ্রো করে না। Now I come to almost the end of my presentation. I've taken too much time. I'm sorry for that. Extrapulmonary TB. So this is a big challenge for all people in the healthcare service. আমরা ওই যে এক কথায় মানুষ সঙ্গে অবাক হয়ে যায়, হ্যাঁ গ্ল্যান্ডে টিবি হয়েছে, এটা কি হতে পারে? তো আমাদের স্যাররা, শ্রদ্ধেয় নুরুল হক স্যার এক কথা বলতেন যে শুনাই দিবা, স্যার আবার একটু ঢাকায় টোনে ইউজ করতেন যে চুল আর নখ ছাড়া সব জায়গায় টিবি হইবার পারে। চুল আর নখ ছাড়া সব জায়গায় টিবি হলে এক মেসেজ শেষ। আমাদের শ্রদ্ধেয় নুরুল হক স্যার ছিলেন। তো আপনি দেখেন যে এক্সট্রাপালমোনারি টিবি আবার 16% অফ অল নোটিফাইড টিবি যেগুলি প্রোগ্রামে যায়। আর তাছাড়া তো আই এম প্রিটি শিওর যে এখানে যত ক্লিনিশিয়ানস আছেন, ডক্টর কাদেরের কাছে হয়তো 2-3 জন রুগী আছেন, আমাদের কাছে তো অগাধ রুগী ঝামেলা হচ্ছে। ইএনটি যদি থাকেন, ইএনটির লিম্ফ নোড ভালো হচ্ছে না, গাইনি সাবফার্টিলিটি ঠিক হচ্ছে না, আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যারা আছেন ওনাদের ক্রনিক আইবিএস, আমার সঙ্গে অনেক গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কথা হয়। আর নেফ্রোলজিস্টরা তো আছেনই যে ওখানেও টিবি হয়, জয়েন্ট বোন টিবি। অর্থোপেডিক্সের রুল হক স্যার তো আমাদেরকে উড়াই দিতেন যে তোমরা টিবি চিকিৎসাই জানো না, 6 মাসে বলো, আমাদের তো মিনিমাম 1 বছর থেকে 18 মাস লাগে চিকিৎসা, যেটা এখন অ্যাকসেপ্ট হচ্ছে। এনিওয়ে, আমরা বাংলাদেশে 19% অফ অল নোটিফাইড, সরি। আর কমন টাইপস আপনাদের বলবো না, বাট দিস ইজ দ্য লিস্ট। এবং যেখানে একটা ওই প্রিন্সিপাল স্যারের সঙ্গে আলাপ হচ্ছিল, স্কিন টিবিটাও একটা, ওই যে ওনাদের উন্ড সাইট ইনসিশন ল্যাপারোস্কোপিক, ওনারা ল্যাব কল করছেন, গাইনি করছেন, এই প্রবলেমটা হচ্ছে উন্ড সাইট ইনফেকশন। তো গ্যাপস অ্যান্ড চ্যালেঞ্জেসটা কি, কেন এটা বড় একটা ঝামেলা হচ্ছে? আমরা ক্লিনিশিয়ানরা বিপদে পড়েছি যে আমাদের বেশিরভাগই এটা ক্লিনিক্যালি সিমটমস এন্ড সাইন্সের উপরে নির্ভর করতে পারে, ডিপেন্ডেবল টেস্ট আমাদের হাতে ছিল না। তারপরে যেমন আপনি শুধু গ্র্যানুলোমা দেখে কিন্তু আপনি শুধু টিউবারকুলোসিস বলতে পারবেন না। There has been publication from Bangladesh that can also be caused by nocardiosis. It has been published in a leading journal. Now the sampling often requires invasive procedure. এখানে তো পালমোনারি কাশি দিয়ে চলে আসলাম, আর লিম্ফ নোড এখানে অ্যাসপিরেট বের করো, অথবা আপনার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল গ্যাস্ট্রিক লেভাজ নাও, মানে সব জায়গায় আপনি বুঝতে পারছেন যে স্যাম্পল কালেকশন ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড দ্য ডায়াগনস্টিক পাথওয়ে ইজ ফ্র্যাগমেন্টেড। এটা কি এখন ওই যে কি বিদেশ ঢাকার লাল প্যাথে পাঠাবো, নাকি ICDDRB পাঠাবো, না আমার পপুলার করে দিতে পারবে, এটা নিয়ে আমরা এক গোলক দাদার মধ্যে পড়ে যাই। বাট সেই জন্য একটা স্ট্যান্ডার্ডাইজ
ফ্রেমওয়ার্ক আসছে না, বাট শীঘ্রই ইনশাল্লাহ আসবে। ICDDRB is providing the technical support, we are providing the demand and advocacy to NTP, যে জিনিসটাকে পুরো একটা বক্সের মধ্যে নিয়ে আসেন, এলোপাতাড়ি ঝামেলা না করে bring it into a streamlined process, এবং the measures are already underway. আর আমাদের ওই ল্যাক অফ অ্যাডভান্স সেন্সিটিভ ডায়াগনস্টিক্স, আর এই নেটওয়ার্কটা যেটা বলছিলাম যে 400 মেশিন চলে আসছে, কিন্তু সেটাকে ইউটিলাইজ করা হচ্ছে না। সবকিছুই আপনি দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন, হাউ ইউ ইউটিলাইজ, ইউ মে হ্যাভ দ্য বেস্ট অফ এবিলিটিস, but if I don't utilize my brain, if I don't utilize my capacity, then naturally it will not work, whatever expensive machine I have got. তো আমরা এখানে জিন এক্সপার্টের কথা আসছি। ডক্টর আদিল পরবর্তী প্রেজেন্টেশনে জিন এক্সপার্ট সম্বন্ধে আপনার আরো বিস্তারিত কথা বলবেন। আজকে আমি পালমোনারি, এক্সট্রা পালমোনারিতে এটার রোল, এই যে মেটা অ্যানালিসিস WHO পলিসি আপডেটে বলছে যে লিম্ফ নোডের ক্ষেত্রে মোটামুটি বেশ ভালো সেন্সিটিভিটি স্পেসিফিসিটি, CSF এর ক্ষেত্রে যেখানে যারা পেডিয়াট্রিশিয়ান রয়েছেন আপনার জন্য গুড নিউজ, যে টিউবারকুলার মেনিনজাইটিস আর আজকে সেল কাউন্টার ওটা দিয়ে আপনি ADA দিয়ে করা দরকার নেই, আপনি CSF এ জিন এক্সপার্ট পান। তারপরে আসছি গ্যাস্ট্রিক লেবার, যেটা হচ্ছে পিডিয়াট্রিক টিবির একটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজ প্রসেস, আমরা জানি ওর বাচ্চারা কম দিতে পারে না। আর আমাদের ক্ষেত্রে পুরাল ফ্লুইড অফকোর্স লো সেন্সিটিভিটি এখনো রয়েছে ফর সাম রিজন, সেটা আমরা ক্লিনিক্যালি এখনো লিম্ফোসাইটিক এক্সুডেট উইথ হাই ADA এটা দিয়ে আমরা টিবি ম্যানেজ করতে পারি। আই থিঙ্ক যে আমাদের জন্য যেটা রাস্তা পরিষ্কার করে দিচ্ছে সেটা হচ্ছে যে লিম্ফ নোড, CSF আর পিডিয়াট্রিক। আর একটা সবচেয়ে বড় কথা আমার কাছে, সেটা আপনার ইউ উইল অলসো এগ্রি উইথ মি, যে জিন এক্সপার্ট আমাকে রিফাম্পিসিন সেন্সিটিভ যদি দিয়ে দেয় তাহলে আমার রেজিস্ট্যান্সের কোনো ভয় থাকে না, তাহলে আমি ধৈর্য সহকারে এই রুগীটাকে আমি 12 মাস আমি ক্যাটেগরি 1 তো এক্সটেন্ড করতে পারি। 1 আমি ক্যাটেগরি 1 ফেলিয়ার হলো 3 মাসে আমি রিট্রিটমেন্টে যেতে পারি। সেই যে ভয়, যে আতঙ্ক যে আমার মনে এবং পেশেন্টের মনে, যেটা কি রেজিস্ট্যান্ট টিবি কিনা, যেটা পার্টিকুলার আমার রোগীর রেজিস্ট্যান্স হয়েছে কিনা, ভাই আমার বাচ্চার রেজিস্ট্যান্ট না তো, সবাই তো রেজিস্ট্যান্ট খুব ভয় পায়। We've got the gold standard PCR, আমাকে একটা molecular diagnosis আছে না ভাই, this is sensitive, and yes, with, as I said, with patience you can overcome tuberculosis if you're on the right track. So this was the document. এগুলি আরো অনেকগুলি আদিল করে জোগাড় করে দিয়েছে, আপনার বিভিন্ন পেপারস, নিউ পিলার ইন দ্য ডায়াগনোসিস অফ এক্সট্রাপারমিট টিবি। এখানে দিস ইজ মুম্বাই, তারা এক্সট্রাপারমিটে অনেক কাজ করে, এবং এখানে গাইনি ম্যাডামরা আছেন কিনা জানি না, বাট ওনাদের জন্য একটা নিউজ, ওনারা যে পেলভিক টিবি এবং পরবর্তীতে জেনেটিক ইউরিনারি টিবি ডায়াগনোসিস করতে হয়, বিশেষ করে সাবফার্টিলিটি কেসেসে এন্ডোমেট্রিয়াল বায়োপসি, ওনাদের একটা প্রশ্ন থাকে যে মেনস্ট্রুয়াল ব্লাডে এটা ইউজ করা যায় কিনা। আগে কিন্তু কিছু মানে খুব একটা এস্টাবলিশ স্টাডি ওরকম আসে নাই। মেনস্ট্রুয়াল ব্লাডে প্রথমে বলা হয়েছিল জিন এক্সপার্ট সম্ভব, বাট অ্যাকচুয়ালি নো। You take an endometrial biopsy, send it in a very important for all our colleagues who are sending samples for gene expert. Formalin পাঠালে হবে না, with due respect. আপনি নর্মাল স্যালাইনে পাঠাতে হবে। প্লিজ বি ভেরি কেয়ারফুল। আপনি ফরমালিনে হিস্টোপ্যাথির জন্য পাঠান, এটা নর্মাল স্যালাইনে পাঠান। এবং আমার মনে আদিল তোমাদের ফোল্ডারে দিচ্ছ না, কিভাবে কোনটা কোন স্যাম্পল হ্যান্ডলিং হবে আপনাদের ফোল্ডারে আছে। এটা যদি একটু আমরা ইউজ করি, এই মানে জাস্ট প্রিকশনটা, we will have a satisfactory sample and we will have the good diagnosis. I'm absolutely at the end of my presentation, ladies and gentlemen. আমরা টিবি নিয়ে যুদ্ধ চলছে সেই দেবদাসের আমল থেকে নিয়ে, আর আমি তো দেখালাম যে লেনেক 1800 সালে টিবিতে উনি আক্রান্ত হয়েছেন, মারা গেছেন। আমাদের অনেক ফোরফাদার্সরা দেখবেন যে হ্যাঁ ক্ষয় রোগে মারা গেছে অনেকজন বলেন। কিন্তু আজকে এই 20th সেঞ্চুরি, যেখানে ওয়েব টেলিস্কোপ আমাদেরকে বিলিয়ন লাইট ইয়ার্স এর খবর দিচ্ছে, আর মোবাইল আমাদেরকে হাতের মুঠে সবকিছু এনে দিয়েছে, তখন টিভি নিয়ে কি চিন্তা করছি। আমার কাছে এত লম্বা কথার মধ্যে একটাই শুধু আমার কাছে খুব স্যাটিসফাইং একটা জিনিস, যে এই এনটিভি স্ট্র্যাটেজি করা হয়েছে, এখানে 3টা পিলার আর 4টা প্রিন্সিপাল। এখানে দেখেন এই পিলারটাই সবচেয়ে বেশি আমার কাছে আকর্ষণীয়। ইন্টিগ্রেটেড পেশেন্ট সেন্টার টিবি কেয়ার অ্যান্ড প্রিভেনশন। এখানে কন্ট্রোল নাই, এক, নিয়ন্ত্রণ করবো না, পেশেন্টকে কেয়ার দিব, এক। পেশেন্টকে নিয়ে কথা, আমি বাস ছক একটা বসাই দিলাম, এর বাইরে আপনারা জানেন যে
আপনার হয়তো যখন রেজিস্ট্রার ছিলেন ডটস কর্নারের সঙ্গে দিব্যি যুদ্ধ চলতে থাকতো। আমরা একটা রেজিমেন্ট লিখতাম, আমরা লিখতাম বলতাম ডেভিডসন রেজিমেন্ট, ওনারা দিত আরেক রেজিমেন্ট। এই টক্করে অনেক স্যাররা খুবই ক্ষুব্ধ এবং হয়েছে। মানে আমরা যখন এই ফিল্ডে আসি, না, ওয়ার্কিং অন দ্য সেম পেজ, we're going in the right direction, and the right direction is the first pillar. It is all patient centered, এবং আপনারা সেই রেসপন্স পাবেন প্রোগ্রাম থেকে। তো আমরা যদি কম্বাইন্ড ওয়েতে কাজ করি, তারপরে দেখেন ইন্টেন্সিফাইড রিসার্চ এন্ড ইনোভেশন, বাংলাদেশের মাটিতেই রিসার্চ হয়েছে, খুব একটা হাইফাই ল্যাব লাগেনি, জাস্ট অপারেশন রিসার্চ দিয়ে আমরা নতুন রেজিমেন্ট দেখাতে পেরেছি। So with this, I thank you very much for your kind attention, and I look forward to questions and interaction later. Thank you very much indeed. Thank you, sir. Thank you to Dr. Asif Mustafa Mohammed, sir, for sharing his expertise knowledge with us. And now I would request Dr. Adil Bhai to come forward and addressing our activities regarding tuberculosis. গুড আফটারনুন টু এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আসলে কোভিডের একটা এরিনা পেরিয়ে আবার নর্মাল সিচুয়েশনে চলে আসছি। এর মধ্যে স্যার দেখিয়েছেন যে আসলে টিবির বার্ডেনটা কোভিডের থেকে কোনো অংশে কম না বা বিভিন্নভাবে বেশি। তো সেই জায়গাটা বা সেই টিবির চ্যালেঞ্জটাকে অতিক্রম করার জন্য আমাদের প্র্যাকটিক্যালি কি কি টুলস অ্যাভেলেবল, স্যার অনেক কিছু দেখিয়েছেন। সেটার উপরে আমি আরেকটু মাইনিউটলি আমাদের প্র্যাকটিক্যালি আইসিডিডিআরবি যে কাজগুলো করছে, যেটা আমাদের টিবি ডায়াগনোসিসের ক্ষেত্রে বা যারা আমরা রোগী দেখি, প্র্যাকটিস করি, বা টিবি রোগীদের ট্রিটমেন্ট বা তাদের ম্যানেজমেন্টের জন্য আমরা যারা ডেডিকেটেড, তাদের জন্য কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন আমি দিব। প্লাস হচ্ছে যে জিন এক্সপার্ট টেস্টটা আসলে টিবির জন্য একটা রেভলিউশনের মতো বা একটা প্যারাডাইম চেঞ্জের মতো। তো সেই জায়গাটা যে কেন আসলে জিন এক্সপার্টের ইউনিকনেসটা কি, জিন এক্সপার্টটা আসলে কেন ভ্যালুয়েবল, why it is so important to us, তো সেই জায়গাটাই আমরা একটা হাইলাইট করবো। আমি অল্প কিছু সময় নিব, আশা করি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে বা প্র্যাকটিক্যালি যখন আপনারা রোগী হ্যান্ডেল করবেন তখন জিনিসটার ইউটিলিটি আপনারা পাবেন। তো আইসিডিডিআরবি আসলে it's over decade ICDDRB is working with TB research or TB program, কিংবা আমরা জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সাথে আসলে আমাদের কার্যক্রমগুলো করে থাকি। তো আইসিডিডিআরবি আমাদের যার নেতৃত্বে আসলে আমরা কাজগুলো করছি, ডক্টর সায়রা বানু, উনি অনেক আগে থেকেই প্রায় 25 বছর ধরে টিবি নিয়ে কাজ করছেন। তো তার ইনিশিয়েটিভেরই একটা অংশ হিসেবে আসলে আজকে আপনাদের সাথে আমাদের কথা হচ্ছে। স্লাইড চেঞ্জ হচ্ছে না। আমি বলছিলাম যে আমরা আসলে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সাথে কাজ করি। আসলে টিবির কাজটা এত বিশাল, সারা বিশ্বব্যাপী টিবি প্রোগ্রাম পরিচালিত হয় এবং বাংলাদেশেও সারা মানে কান্ট্রি ওয়াইড বিভিন্ন পার্টনারদের সহায়তায় টিবি প্রোগ্রামটা আসলে পুরোপুরি ফাংশন করতে সক্ষম হয়। তো এখন পর্যন্ত জাস্ট আমি একটু দেখানোর জন্য যে আমরা যে কাজগুলো করছি, মানে প্র্যাকটিক্যাল পয়েন্টে যাওয়ার আগে আসলে তার আউটকামটা কি। এখন পর্যন্ত গত মে মাস পর্যন্ত 2014 সাল থেকে আমাদের যে সেন্টারগুলো স্পেসিফিক্যালি টিবি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের রোল প্লে করছে, তাদের সেখানে প্রায় 37,000-এর বেশি রোগী আমরা ডায়াগনোসিস করতে পেরেছি। তার মধ্যে ব্যাকটেরিওলজিক্যালি পজিটিভ, মানে যেটা আসলে মেইনলি জিন এক্সপার্ট দ্বারা ডায়াগনোসিস, সেরকম ছিল 31,000 রোগী। এবং আমরা যদি কার্ভের দিকে তাকাই, আমরা দেখবো যে 2020 সালে এই কার্ভটা একটু নেমে গেছে, যেটা আসলে কোভিড লকডাউনের টাইমটা। আদারওয়াইজ আমাদের প্রচেষ্টা আপনাদের সাথে কানেক্ট করার জন্য আইসিডিডিআরবি শুরু থেকে এটা চেষ্টা করছে যে আসলে টিবি রোগী ডায়াগনোসিসের ক্ষেত্রে ক্লিনিশিয়ান বা স্পেশালিস্ট যারা আছেন, যারা রোগী দেখেন, তাদের ইভালুয়েশন এবং তাদের স্ক্রিনিং বা তাদের প্রেসক্রিপশন যাতে আমাদের এই সেন্টারগুলো ফলো করতে পারে, কিংবা সেই সাপোর্টটা তাদের যে রিকোয়ারমেন্ট সেটা যাতে দেওয়া যায়, সেইভাবেই আমরা চেষ্টা করছি। সেই সূত্রে আসলে আমরা উত্তরোত্তর আপনাদের সাথে বেশি কানেক্ট করে বেশি রোগীদের সেবা দিতে পারছি। যেটা 2022 সালের ফার্স্ট কোয়ার্টারে আমরা প্রায় 21,000-এর বেশি প্রিজাম্পটিভ টিবি বলে, মানে যাদেরকে সন্দেহ করা হচ্ছে টিবির জন্য, এরকম মানুষদের সার্ভিস দিতে পেরেছি। এবং আলটিমেটলি
সেই মানুষদের মধ্য থেকে প্রায় 2200-র বেশি রোগী আমরা 2022 সালের প্রথম কোয়ার্টারে ডায়াগনোসিস করেছি। এবং আমরা বলছিলাম যে আমরা সবসময় ডক্টরদের সাথে কানেক্ট করছি, তো তার আউটকাম হিসেবে আমরা দেখি যে ওভার দ্য ইয়ার্স আসলে আমাদের প্রায় 80% রোগী ডক্টরদের থেকে রেফার হয়েছে। আমরা আরো বিভিন্ন রকম ইনিশিয়েটিভ নিয়ে আসলে কানেক্ট করি। আমরা যে জিনিসগুলো স্যার দেখিয়েছেন যে জিন এক্সপার্টের অন্যতম একটা জিন এক্সপার্ট যেমন একটা রেভলিউশনারি জিনিস বলেছে টিবির জন্য, সেরকম এটা আবার যথেষ্ট কস্টলিও একটা টেস্ট। কিন্তু এই সাপোর্টটা আপনি যখন একটা রোগীকে জিন এক্সপার্ট প্রেসক্রাইব করবেন, রোগীটা করতে পারবে ফ্রি অফ কস্ট। এটা জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, যেমন টিবির যে কোনো টেস্ট বা ট্রিটমেন্ট ফ্রি হবে, এটা বাংলাদেশ গভর্নমেন্টের কমিটমেন্ট এবং আমরাও প্রোগ্রামের সাথে কাজ করছি। আমরাও সেই সার্ভিসগুলো ফ্রি দেওয়ার চেষ্টা করছি বা সেন্টারে রোগীরা পাবে। তবে একটা জিনিস সেটা মাথায় রাখতে হবে যে আসলে এই ফ্রি সার্ভিসটা আসলে ডোনারদের সাপোর্ট থেকে আসছে। সো ডোনার সাপোর্ট যেহেতু আছে, আমাদের এটা ইউটিলাইজ করতে পারাটাও ইম্পর্টেন্ট। আদারওয়াইজ যেটা হবে যে কখনো যদি ডোনার সাপোর্ট শেষ হয়ে যায়, আমরা আরো যখন ডেভেলপ কান্ট্রি হব, তখন কিন্তু আমাদের এটা পয়সা দিয়েই করতে হবে। সো এখন যে সাপোর্টটা আছে সেটার ভ্যালুটাও যাতে আমরা মিস না করি। এখানে একটু ওভারভিউ দিচ্ছি যে আসলে লোকেশনগুলো কোথায় বা কিভাবে আমরা সার্ভিসটা রোগীদের জন্য এনশিওর করতে পারবো। যেমন ঢাকাতে ICDDRB 7টা সেন্টার আছে, চট্টগ্রামে একটা, সিলেটে একটা এবং রাজশাহীতে একটা। এবং আরেকটা সুবিধা হচ্ছে যে এই সেন্টারগুলো সপ্তাহে 7 দিন খোলা থাকছে। এবং যে কোনো একটা হসপিটাল বা যে কোনো জেনারেল যে টিবি সার্ভিস বা হসপিটাল বিজনেস, সেটাকে কনসিডার করে আমরা রাত 8টা পর্যন্ত ওপেন রাখছি, যাতে চেম্বার বেসড যে রোগীরা ডায়াগনোসিস হচ্ছে বা যাদের টেস্ট দরকার, তারা যাতে দিনে দিনেই টেস্টটা করে ফেলতে পারে, সেই সাপোর্টটা নিতে পারে। আমাদের এনটিবি বা টিবিকে নির্মূল করার যে টার্গেট, তার অন্যতম একটা প্রায়োরিটি হচ্ছে আমরা যত তাড়াতাড়ি রোগীকে ডায়াগনোসিস করতে পারি এবং তাদেরকে ডায়াগনোসিস করার পর যত তাড়াতাড়ি ট্রিটমেন্টের আওতায় আনতে পারি, সেই প্রচেষ্টারই অংশ হিসেবে আমাদের সেন্টারগুলো আসলে সপ্তাহে 7 দিন এবং রাত 8টা পর্যন্ত ওপেন থাকছে। এবং আগেই বলেছে যে জিন এক্সপার্ট টেস্ট হচ্ছে ফ্রি অফ কস্ট জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায়। এবং খুব রিসেন্টলি আমাদের একটা সেন্টারে এক্সট্রা পালমোনারি স্যাম্পলের জন্য, যেটা আসলে পালমোনারি সারা দেশে এনটিপি নেটওয়ার্ক অলরেডি আছে, খুব রিসেন্টলি যেটা হচ্ছে এক্সট্রা পালমোনারি স্যাম্পলের জন্য জিন এক্সপার্ট টেস্ট আমরা অফার করতে পারছি। এটা ঢাকাতে একটা সেন্টার, শুধু মিরপুরে শুরু হয়েছে এবং ঢাকার বাইরে রাজশাহী এবং সিলেটে ICDDRB সেন্টারে এখন পর্যন্ত অ্যাভেলেবল আছে। এছাড়া আসলে বলেছি যে টিবি প্রোগ্রাম ওয়ার্ল্ড ওয়াইড একটা অনেক বড় প্রোগ্রাম। সো ইটস নট জাস্ট ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট। আমরা ওরা প্রোভাইড করেছে, সেখানে ডিটেল অ্যাড্রেস এবং উইথ ফোন নাম্বার পেয়ে যাবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজন ওই হটলাইন নাম্বারে কল করতে পারেন। আমাদের স্টাফরা চেষ্টা করবে আপনাদের রোগীদের যে প্রয়োজনটা সেটা ফুলফিল করে দিতে। এছাড়া আমাদের চট্টগ্রামে গোলপাহাড়ে আছে, তারপরে রিকাবি বাজার সিলেট এবং লক্ষ্মীপুর রাজশাহীতে আছে। এটা এট এ গ্ল্যান্স আমাদের সবগুলো সেন্টারের লোকেশন। আমি দেখছি দু একজন হয়তো ছবি তুলে রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। আর এই ইনফরমেশনটা আপনাদের ইনফরমেশন শিট হিসেবেও দেয়া আছে আপনাদের কাছে। এবং এখন আমরা ডিজিটাল টেকনোলজির যুগে বাস করি। সো আমরা আমাদের সেন্টারগুলোতে চেষ্টা করি যে যত ধরনের টেকনোলজি ইউজ করে আমাদের ডায়াগনস্টিক মেকানিজমটাকে আরো প্রিসাইজ করা যায় বা আরো এনহ্যান্স করা যায়, সেই জায়গাগুলো এনশিওর করতে আমরা ডিজিটালি সিমটম স্ক্রিনিং করি এবং আমরা আরো বিভিন্ন ওয়েতে আপনাদের সাথে কানেক্ট করা বা ডক্টরদের সাথে কানেক্ট করা বা আসলে যেভাবে রোগীদের জন্য সার্ভিসগুলো ইউজফুল হবে সেটা চেষ্টা করি। তারই অংশ হিসেবে আসলে আজকে আপনাদের এখানে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা। এরকম আমরা প্রতিনিয়ত করে থাকি এবং এখন পর্যন্ত আমরা 13,500-এর বেশি ডক্টরদের সাথে নেটওয়ার্কিং করেছি। এবং ইন এডিশন আমরা ইনফর্মাল প্রোভাইডাররা, ফার্মেসি বা যারা একটু পেরিফেরিতে হয়তো একটু কোনো ইকোনমিক ক্লাসের মানুষ হয়তো শুরুতে ফার্মেসিতে যাওয়াটা প্রেফার করে। সো ফার্মেসি প্রোভাইডার বা ইনফর্মাল প্রোভাইডার যারা আছে তাদেরকে আমরা ট্রেন করি এই ইনফরমেশন দিয়ে, যাতে টিবির সাইন সিমটম থাকলে তারা প্রপার রেফারেলটা করতে পারে। সেভাবে আমরা 2000-এর বেশি ফার্মেসি প্রোভাইডারদেরকে ট্রেনিং দিয়েছি বা কানেক্ট করেছি। এটা প্রিভিয়াস মেডিকেল ওরিয়েন্টেশনের ছবি।
এবং এখানে হচ্ছে ফার্মেসি প্রোভাইডারদের ট্রেনিং। কোনোভাবেই চাই না যে একটা টিবি রোগীও মিসিং থাকুক ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের আওতা থেকে। এরকম কিছু ইনফরমেশন শিট আপনাদের কাজে লাগবে ভেবেই আমরা আপনাদের ফাইলে দিয়েছি, এবং আমরা যতক্ষণ পর্যন্ত সাপোর্ট পাচ্ছি ডোনারদের, আমরা ইভেন্ট পত্রিকা বা বিলবোর্ড এরকম কমিউনিকেশনের চেষ্টা করেছি। আপনারা হয়তো জানবেন যে আইসিডিডিআরবি ইজ aged more than 60 years. It's a Bangladeshi organization, international organization, এবং ওর স্যালাইন কিন্তু আইসিডিডিআরবির আবিষ্কৃত। তো সেই জায়গা থেকে, সেই রেপুটেশনের জায়গা থেকে আমরা, এবং আইসিডিডিআরবি কিন্তু কোনো প্রফিটেবল অর্গানাইজেশন না, এটা বাংলাদেশ গভর্নমেন্টের অর্ডিন্যান্স দিয়ে এস্টাবলিশড একটা অর্গানাইজেশন, বাংলাদেশি অর্গানাইজেশন, এবং আমরা সবই আসলে ফিলান্থ্রপিক ইনিশিয়েটিভ। আমাদের ইভেন হসপিটাল যেটা আছে সেখানেও আসলে রোগীরা একদম ফ্রি ট্রিটমেন্ট পান, এবং আমাদের অন্য যত কার্যক্রম আছে, রিসার্চ বলি বা প্রোগ্রাম বলি, সবকিছু আসলে ডোনারদের সাপোর্টে পরিচালিত হয়। তো আমরা যতক্ষণ সাপোর্ট এনশিওর করতে পারি, আমরা আরো ডিফারেন্ট ওয়ে অফ কমিউনিকেশনও এনশিওর করার চেষ্টা করি। এক নাম্বার হচ্ছে জিন এক্সপার্ট টেস্টটা মাত্র 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে যে কোনো স্যাম্পল থেকে আমাকে বলে দিতে পারে যে মাইকোব্যাকটেরিয়াম টিবির অস্তিত্ব আছে কিনা, যেখানে কালচার করতে 1.5 থেকে 2 মাস লাগে, বা লিকুইড কালচার করতেও 2 সপ্তাহ লেগে যায়। তো সেই জায়গা থেকে এখানে আমি খুব র্যাপিড একটা সলিউশন পেয়ে যাচ্ছি। সাথে আর কি করছে জিন এক্সপার্ট, সেটা হলো রিফাম্পিসিন রেজিস্ট্যান্সটা আমাকে এই 2 ঘন্টার মধ্যেই বা 1 ঘন্টা 50 মিনিটের মধ্যেই বলে দিচ্ছে। আদারওয়াইজ কি হতো, আমি হয়তো তাকে নর্মাল রেজিমেন দিয়ে শুরু করতাম, রোগীটা যখন ট্রিটমেন্ট ফেইলুর হতো, বা আমি হয়তো 1 মাস 2 মাস খাওয়ায় ওষুধ খাওয়ানোর পরে বুঝতে পারতাম যে না, তার কাজ হচ্ছে না, রোগীটাও সাফার করতো, এই 2 মাস 1 মাসে সে হয়তো আরো 10 জন মানুষকে ইনফেক্ট করতো, তারপরে হচ্ছে তার ফার্দার ডায়াগনোসিস হতো, কালচার হতো বা অন্য হতো। এই সেই সাফারিং এবং আমার যে মানে রোগীর যে ভলিউম, সেটা কমানোর যে প্রচেষ্টা এনটিবি, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে যেতাম। সো জিন এক্সপার্ট এসে আমার কিন্তু সেই সুবিধাটা করে দিয়েছে। ইভেন জিন এক্সপার্টের সাথে এখন টিপিটি বা অন্যান্য স্ক্রিনিং বা আমি কন্ট্যাক্ট ইমিউনাইজেশন করছি, সেই ইনিশিয়েটিভগুলো রোল প্লে করছে। কিন্তু জিন এক্সপার্টটা খুবই একটা মাইলস্টোন আবিষ্কার ছিল টিবির জন্য। এবং আমি দেখছি যে আপনারা হয়তো জানবেন যে মাইক্রোস্কোপি যখন করা হয়, বা এএফবি মাইক্রোস্কোপি আমরা যেটা বলি, অ্যাসিড ফাস্ট ব্যাসিলে আমরা যখন মাইক্রোস্কোপের নিচে দেখি, সেই টেস্টে প্রায় হাফ অফ দ্য কেস মিস হওয়ার সুযোগ থাকে, বা অ্যাটলিস্ট 40% বলা হয় যে কেস মিস হয়। তার মানে সেই 40% যদি আমি মিস করি, তারা কিন্তু তার রোগের সিভিয়ারিটি বাড়বে যদি সে ডায়াগনোসিস না হয়, এবং সে আরো 10 জনকে ছড়ানোর যে টাইমটা, সেটাও কিন্তু আমি অ্যালাউ করলাম। জিন এক্সপার্ট এসে কিন্তু সেই সুযোগটা আমাকে বন্ধ করে দিল। সো জিন এক্সপার্টের সেন্সিটিভিটি, মানে একটা রোগীর রোগ আছে কিনা সেটা বলার ক্যাপাসিটি কত, আমি দেখছি যে এএফবি তে পজিটিভ এবং কালচারে পজিটিভ, মানে এএফবি দিয়ে যাকে আমি পাচ্ছি, কালচার দিয়ে যাকে আমি পাচ্ছি, জিন এক্সপার্ট দিয়ে তাকে পাওয়ার সম্ভাবনা কত, 98.2%। দ্যাট মিনস নিয়ারলি 100%। তার মানে জিন এক্সপার্ট দিয়ে আমি এরকম কাউকে মিস করছি না। যাকে আমি এএফবি তে পাই নাই, বলেছি যে এএফবি তে অনেক মেজর একটা পোরশন মিস হয়ে যায়, কিন্তু কালচারে পাচ্ছি মিন্স কালচার ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। এক্সট্রা পালমোনারি করার জন্য যতটা অ্যাভেলেবল এখন জাস্ট শুরু হয়েছে, এটা হয়তো আলটিমেটলি আস্তে আস্তে আরো অ্যাভেলেবল হবে। তো সেই কথাটা মাথায় রেখে আমরা, WHO রিকমেন্ড করেছে যে জিন এক্সপার্ট দিয়েই এপিটিপি ডায়াগনোসিস আমরা শুরু করতে পারি যেখানে অ্যাভেলেবিলিটি আছে। তো আশা করি জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি বা বাংলাদেশ সরকারের উদ্যোগে বা আইসিডিডিআরবির উদ্যোগে এই অ্যাভেলেবিলিটি খুব দ্রুত আরো বেড়ে যাবে। এবং এখানে এক্সাম্পল হিসেবে জাস্ট কি স্যাম্পল আমরা এক্সট্রা পালমোনারি টিবির জন্য টেস্ট করতে পারি, খুব কমন, আপনারা সবাই জানেন, তারপরেও জাস্ট একটু মেমোরি রিকল করার জন্য সামনে রাখা, যে পাস হতে পারে, অ্যাবসেস ওয়াল হতে পারে, লিম্ফ নোড হতে পারে, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড হতে পারে, সাইনোভিয়াল ফ্লুইড হতে পারে, অ্যাসাইটিক ফ্লুইড হতে পারে, গ্যাস্ট্রিক ল্যাভেজ হতে পারে, ইনডিউসড স্পুটাম হতে পারে, ব্রঙ্কোঅ্যালভিউলার ল্যাভেজ হতে পারে, ট্রাকিয়াল অ্যাসপিরেট হতে পারে, প্লুরাল ফ্লুইড হতে পারে, স্টুল ইউরিন দিয়েও করা যাচ্ছে, এবং যে কোনো টিস্যু থেকেও আসলে জিন এক্সপার্ট করা পসিবল, এক্সেপ্ট ব্লাড। ইয়েট ব্লাড দিয়ে জিন এক্সপার্ট করার মতো তথ্য আমরা পাইনি। ইউরিন দিয়ে, যেমন ইউরিন একটা অত্যন্ত ডাইলুটেড স্যাম্পল, তো সেটাকে আমরা কনসেন্ট্রেট করে আসলে জিন এক্সপার্ট করা পসিবল, এবং সেখান থেকেও এমটিবি ডিটেক্টেড পাওয়া যাচ্ছে।
ছোট্ট আরেকটা জিনিস যেটা আসলে না বললেই নয়, আমরা আসলে প্রেজেন্টেশন এবং প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি। বাংলাদেশ সরকার 2014 সালে একটি গেজেট পাবলিশ করেছিল, হয়তো আপনারা দেখে থাকবেন, যে বাংলাদেশে যে কোনো টিবি রোগী বা যক্ষা রোগী ডায়াগনোসিস হলে তার তথ্য গভর্নমেন্টকে জানাতে হবে। তার উপরই আসলে গেজেটটা পাবলিশ হয়েছিল। তো আসলে কান্ট্রি ওয়াইড একটা জিনিস স্কেল আপ হতে বা কান্ট্রি ওয়াইড একটা প্র্যাকটিস ডেভেলপ করতে তো সময় লাগে। এটা 14 সালে পাবলিশ হয়েছিল, আজকে 2022 সাল। তো এক সময় হয়তো মোবাইল বা ডিজিটাল টেকনোলজি আমরা 2014 যদি চিন্তা করি বা আরো 10 বছর আগে যদি চিন্তা করি, আমরা অতটা ইউজ করতাম না, এখন যতটা ইউজ করি। এখন আমার মনে হয় না যে এখানে একজনও পাওয়া যাবে যার স্মার্টফোন নাই বা অ্যান্ড্রয়েড ফোন নাই বা আইফোন নাই। খুব রেয়ারলি নাই এরকম মানুষ পাওয়া যাবে, হয়তো ডিফারেন্ট ব্যতিক্রম। কিন্তু আমরা এই যে অ্যাপ ইউজ করি, আমরা অ্যাপ ইউজ করি না এরকম কেউ ডেফিনেটলি পাওয়া যাবে না। তো সেই সুবিধাটা নিয়ে এই ম্যান্ডেটরি নোটিফিকেশন, মানে আমার টিবি রোগীকে গভর্নমেন্টকে জানানো বা এনটিপি কে জানানোর যে প্রসেস, এরকম একটা অ্যাপও ডেভেলপ করেছে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, সাথে আইসিডিআরবিও ডেভেলপমেন্টে পার্টিসিপেট করেছে। তো সেই অ্যাপটার নাম হচ্ছে জানাও। আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে প্লে স্টোর কিংবা আইওএস স্টোরে গেলে দেখতে পাবেন যে JANO এই নামের একটা অ্যাপ আছে, এবং সেই অ্যাপটা দিয়ে আসলে আমরা 2019 সালে পাইলট করেছিলাম। আমাদের প্রমিনেন্ট পালমোনোলজিস্ট এবং মেডিসিনের যা স্যাররা আছেন অনেকেই পার্টিসিপেট করেছিলেন এবং তারা জিনিসটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন। এটা খুবই বেসিক কিছু ইনফরমেশন, রোগীর ইনফরমেশন এই অ্যাপে দিয়ে দেওয়ার পরে হয়তো আধা থেকে 1 মিনিট সময় লাগে। সুবিধাটা হচ্ছে আপনি রোগী দেখলেন। একটা করোনা যেমন যখন শুরু হয়েছিল, আমার যখন করোনা হয়েছে, আমি মনে করতে পারি যে এই যে লকডাউন, এই যে একটা এপিডেমিক, এই যে পার্সোনালি অ্যাফেক্টেড হয়, এটার একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে। কিন্তু যার টিবি হয় তারও কিন্তু একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে। উনি হয়তো প্রেফার করতে পারেন যে আমি আরেকজন ডাক্তার দেখাই, আমার আত্মীয় স্বজন কারোর সাথে কথা বলি, একটা ডিলে হওয়ার সুযোগ থাকে। তো এই অ্যাপে যখন আপনি নোটিফাই করবেন, সেই নোটিফিকেশনটা রোগীর নাম, বয়স, এই দুইটা জিনিস এবং রোগীর মোবাইল নাম্বারটা চলে যাবে ওই রোগী যেখানে থাকেন তার নিকটস্থ ডট সেন্টারে। তখন যেটা হবে যে এই রোগীটা যদি তার ট্রিটমেন্ট শুরু করতে ডিলে করতো, সেই জায়গাটা ফিল আপ করার জন্য ওই ডট সেন্টার থেকে রোগীর সাথে ফলো আপ করবে, রোগীর সাথে ফোন দিবে এবং তাকে কাউন্সিলিং করবে এবং তার যে ট্রিটমেন্ট অপশন আছে সেটা তাকে অফার করা হবে। তাহলে সেই রোগী ডিলে করার যে সুযোগটা সেটাও কমে গেল। এবং রোগীটা যখন ওই ডট সেন্টারে চলে যাবে এবং এনরোল হবে, তখন আপনার কাছেও একটা টেক্সট চলে আসবে যে রোগীটা এনরোল হয়েছে। সো আমার মনে হয় যে ক্লিনিশিয়ান হিসেবে এই রোগীর তথ্যটা পাওয়াটা এটাও একটা অনেক বড় স্যাটিসফ্যাকশন, যে আপনি রোগীটা যে এনরোলমেন্ট হয়েছে, ট্রিটমেন্ট শুরু করছে, আসলে সে ভালো হচ্ছে, এই তথ্যটাও আপনি পেয়ে গেলেন। তো জানাও একটাও সেই সুযোগটা তৈরি করে দিয়েছে, আপনারা যে কেউ আপনার প্লে স্টোর বা আইওএস এর অ্যাপ স্টোর থেকে দেখে নিতে পারেন। আমরা অনেকগুলো কথা বলেছি। আমরা শ্রদ্ধেয় আসিফ মুস্তফা স্যার অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন আমাদের দিয়েছেন, তার উপরে কোশ্চেন অ্যান্সার সেশনে যাব। যদি আমাদের সার্ভিসেস নিয়ে বা আমাদের ICDDRB বা জিন এক্সপার্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে, সেটা নিয়েও আপনারা প্রশ্ন করতে পারেন। তার আগে আমরা ছোট্ট দুই একটা ইনফরমেশন দেখে নিই। আপনাদের সবচাইতে নিয়ারেস্ট সেন্টার, আসলে এখানে আমি বোধহয় এডিট করার পরে সেভ হয়নি, এখানে রামপুরা কথাটা চলে আসছে। আসলে উত্তরা সেন্টার হচ্ছে আপনাদের সবচাইতে নিয়ারেস্ট, আপনারা যে কোনো সময় রেফার করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে জিন এক্সপার্টের জন্য যখন আপনি স্পুটাম রোগীকে সাজেস্ট করছেন, স্পুটাম সে অন স্পট ডেলিভারি দিচ্ছে। সো সেখানে আমার আলাদা কোনো প্রসিডিউর বা আলাদা কোনো প্রিজারভেটিভ এই প্রসঙ্গগুলো আসে না। কিন্তু যখন আমি এক্সট্রা পালমোনারি কোনো স্যাম্পল পাঠাই, জিন এক্সপার্টের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে কোনো প্রিজারভেটিভ এখানে দেয়া যাবে না, তাহলে জিন এক্সপার্টে এরর আসবে বা আমি রেজাল্টের আউটকামটা পাবো না জিন এক্সপার্টে। সো কোনো প্রিজারভেটিভ জিন এক্সপার্ট করার জন্য সাজেস্ট করা যাবে না। যদি আমি মনে করি যে না, যেমন গাইনোকোলজিস্টরা পান যে আমি একটা সিজার হয়েছে কিংবা ল্যাপারোস্কোপিক একটা অপারেশন হয়েছে, এখন উন্ড আর ভালো হচ্ছে না, উন্ড টিস্যুকেও কিন্তু জিন এক্সপার্ট করে আমি টিবি কিনা সেটা টেস্ট করতে পারি। তো সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে আমি এটা যাতে কমন প্র্যাকটিসকে আমি কিন্তু একটা প্রিজারভেটিভে দিয়ে দিই, সেটা যাতে না হয়। এটা নর্মাল স্যালাইন দেওয়া যেতে পারে যদি আমি মনে করি যে হ্যাঁ টিস্যুটা পাঠাতে হয়তো আমার কয়েক ঘন্টা সময় লাগবে, সেক্ষেত্রে সর্বোচ্চ নর্মাল স্যালাইন ইউজ করা যেতে পারে, বাট কোনো প্রিজারভেটিভ না। এক্সপার্ট হচ্ছে যে কোনো এক্সট্রা পালমোনারি স্যাম্পলের, এটাও দিনে দিনে রিপোর্ট আপনারা পেয়ে যাবেন।
তো এতটুকু বলেই আমি আমার কথা শেষ করছি। আশা করি আপনাদের কাজে লাগবে এমন কিছু ইনফরমেশন দিতে পেরেছি। তো আমরা পরবর্তীতে চলে যাব আমাদের স্যারের প্রেজেন্টেশন বা আমাদের ফার্দার আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই পর্বে। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, sir, for nice presentation. Thanks to ICDDRB. আমি ডক্টর আসিফ আহমেদ, আই এম ওয়ার্কিং ইন দ্য মেডিসিন ডিপার্টমেন্ট। আমরা যেটা কমনলি ফেস করি, স্যার যেটা বললেন আপনার প্রেজেন্টেশনে, ইউনিফর্ম পেশেন্ট রেজিস্ট্রেশন এসেছে লো, এরকম একটা পেশেন্ট নিউলি ডিটেক্টেড টিউবারকুলোসিস, পালমোনারি টিউবারকুলোসিস অর এক্সট্রা পালমোনারি, যেটাই হোক না কেন। তো আমরা ইউজুয়ালি পালমোনারি টিউবারকুলোসিসের ক্ষেত্রে ক্যাটাগরি 1 দেওয়ার ক্ষেত্রে তখন আমরা চিন্তা করি যেহেতু রিফাম্পিসিন রেজিস্ট্যান্স এসেছে, তখন আমরা এটাকে আসলে কোন ক্যাটাগরিতে ট্রিটমেন্টটা দিব। এখন সেক্ষেত্রে ক্যাটাগরি 1 এও রিফাম্পিসিন আছে, ক্যাটাগরি 2 তেও রিফাম্পিসিন আছে। তখন সেই ক্ষেত্রে কি স্যার আমরা এমডিআর টিবি রেজিমেনে যাব, নাকি স্যার আসলে এরকম একটা ডিলেমা আমাদের মাঝখানে থাকে? আপনি আপনার প্রেজেন্টেশনে বলেছেন আমরা শুরুতেই এমডিআর টিবি রেজিমেনে যাব না, আমরা ইনিশিয়ালি হয়তো অন্য কোনো ট্রাই করবো। আমি একটু স্যার ক্লিয়ারেন্স চাচ্ছিলাম এটা থেকে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তাহলে আমার মেসেজটা আপনার কাছে ক্লিয়ার করে দিই। যে এই কথাটা বলা হচ্ছে যে জিন এক্সপার্ট আমাকে 24 ঘন্টার মধ্যে এমটিবি প্লাস রেজিস্ট্যান্স দিচ্ছে, এইটাই হচ্ছে মানে আই মিন টু সে দি গ্রেট ইনফরমেশন দ্যাট জিন এক্সপার্টস প্রোভাইডস। আপনি যেই মুহূর্তে রিফ্যাম্পিসিন রেজিস্ট্যান্স দেখবেন, ফুল স্টপ, সাথে সাথে এই পেশেন্ট উইল বি ট্রিটেড ফর এমডিআর, নো কনফিউশন অ্যাবাউট দ্যাট। একটাই শুধু যে ক্লিনিক্যালি আমাদের অনেক কনসার্নস থেকে যায় যে পেশেন্ট জীবনেই এমডিআর আক্রান্ত হলো না, তারপর কি করে প্রাইমারি এমডিআর হচ্ছে। কিন্তু দেখেন আমরা নিউ কেসেসের মধ্যে ওই স্টাডিটা 0.7% লেটেস্টে দেখালো, আগে দেখিয়েছিল 4%। সো হোয়াট ইজ দ্য বেসিস ইজ যে একটা এমডিআর রুগী এই রুগীকে ছড়িয়েছে। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এরকম আছে যে দাদা এমডিআর আক্রান্ত ছিল, এবং ওই যা হয় আমাদের কালচারে বাচ্চাকে রেখে গেছে মা বাবা দাদার কাছে, দাদাও তো প্রিকশন নেননি, এবং নিউবর্ন না 2-3 বছরের বাচ্চাও কিন্তু প্রাইমারি এমডিআর পাওয়া গেছে। সো আপনি রিফ রেজিস্ট্যান্স যেই মুহূর্তে পাবেন, ইউ উইল ইমিডিয়েটলি থিঙ্ক অফ এমডিআর টিবি, অ্যান্ড ফর দ্যাট still you cannot initiate the treatment, আপনাকে এনআইটিসি রেফার করতে হবে। এছাড়া রিফ সেন্সিটিভ যদি পান বা ডিফিকাল্ট কেস পান, ইউ স্টিক টু ক্যাটাগরি 1 অর রিট্রিটমেন্ট রেজিম। ঠিক আছে, থ্যাংক ইউ। Assalamu alaikum. Thank you, sir, for your nice presentation. I am Dr. Mohammad Ahmedul Raja, Assistant Professor, Physical Medicine and Rehabilitation. My question is to you that regarding joint TB, we use the synovial fluid study. And my question is, what is the sensitivity and specificity regarding synovial fluid regarding gene expert test? And is there any special way or technique regarding sending of sample of synovial fluid to your center? And from your lecture, Dr. Adil, that only Midpur center is available for this test. Is Uttara center is available for this test or not? This is my question to you. Thank you very much. I think Adil, you can answer this question, please. আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইডের সেন্সিটিভিটি কত। খুব স্পেসিফিক্যালি এই ফিগারটা এই মুহূর্তে আমার মেমোরিতে নাই, বাট আই ওয়াজ রিভিউইং এ ককট্রেন সিস্টেমেটিক রিভিউ ইয়েস্টারডে। আই উইল সার্চ ইট অ্যান্ড কমিউনিকেট টু ইউ। অ্যান্ড সাইনোভিয়াল ফ্লুইড পাঠানোর ক্ষেত্রে আপনি যদি পিওর ফ্লুইড ড্র করেন উইদাউট এনি প্রিজারভেটিভ, যেটা হয় যে ফ্লুইডের পরিমাণ যদি 5 ml হয়, তাহলে জিন এক্সপার্ট টেস্টটা করার জন্য খুব কনভিনিয়েন্ট হয়। এখন কিছু কিছু ক্ষেত্রে যদি এমন হয় যে না আমি কিছুতেই 5 ml ফ্লুইড পাচ্ছি না, তাহলে হয়তো আর একটু কম দিয়ে আমরা ট্রাই করি, কিন্তু 5 mlটা রিকমেন্ডেড। কিন্তু আদার কোনো প্রসেসিং কোনো কিছু লাগবে না, পিওর স্যাম্পল হলেই হবে। ব্লাড স্টেইন যাতে না হয় এটা একটু খেয়াল রাখবেন, কারণ ব্লাডটা আবার জিন এক্সপার্টে টেস্ট করার ক্ষেত্রে এখন রিকমেন্ডেড না। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এটা মিরপুরেই হচ্ছে। উত্তরাতে এখনো আমরা
ওই যে বললাম যে আসলে এখানে তো মানে যেটা হয় যে স্পুটাম স্যাম্পল টেস্ট করতে আমার জিন এক্সপার্ট মেশিনটা হলেই হয়। স্যার বলেছেন যে এটা একটা লাইক আমি মুভি দেখছি হয়তো একটা হলে গিয়ে, দ্যাট ইজ লাইক পিসিআর অর কনভেনশনাল মেনি আদার টেস্ট। আর আমি মোবাইলে যখন দেখলাম একই জিনিসই কিন্তু দেখলাম, কিন্তু আমি খুব মিনি ভার্সন হিসেবে করে ফেললাম। তো স্পুটামের জন্য আমার যেহেতু কোনো এক্সট্রা স্যাম্পল প্রসেসিং লাগে না, আমার শুধু মেশিনটা সেট আপ করে একটু সুন্দরভাবে ল্যাবটা সাজালেই আমি কিন্তু টেস্টটা রান করতে পারি। এক্সট্রা পালমোনারি স্যাম্পলের জন্য আমার আদার কিছু প্রসেসিং লাগে, যেমন টিস্যু হলে টিস্যুটাকে হোমোজিনাইজ করে সেন্ট্রিফিউজ করে সেখান থেকে হয়তো আমি মানে একটা পোর্শন নিয়ে টেস্ট করি। কিংবা আমার যখন যে কোনো একটা ফ্লুইড হয়, মানে একদম ক্লিয়ার ফ্লুইড যেগুলো, সেগুলো অনেক সময় সেন্ট্রিফিউজ করে কনসেন্ট্রেটটা আমরা টেস্ট করি। তো এই জন্য আমার আলাদা কিছু ইকুইপমেন্ট লাগে। সেই সেট আপটা করার জন্য যে বাজেট লাগে সেটা হয়তো চট করে ম্যানেজ করা যায় না, সেই কিছু লিমিটেশন থেকে যায়। তো সেটা আমরা ইউএসএইড এর সহায়তায় মিরপুরে শুরু করতে পেরেছি, যেটা এখন পর্যন্ত উত্তর বা অন্যান্য সেন্টারের জন্য সেরকম কোনো সুযোগ তৈরি হয়নি। তো তৈরি হলে বা জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি যখন আমাদের সাপোর্ট দিবে, আমরা ডেফিনেটলি সেটা করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। পেশেন্ট যদি আমি মনে করি যে জিন এক্সপার্টের জন্য পাঠাবো, সেই গ্যাস্ট্রিক ল্যাবেজ কি তাহলে আমরা আউটডোরেই প্রসেস করে আপনাদের কাছে পাঠাবো, না আপনার ওখানে আমরা রেফার করলে ওখানেই আপনারা কালেকশন করবেন? আর সেম সিএসএফ আমরা যখন অ্যানালাইসিস করি অনেক সময় দেখা যায় যে ট্রমা হয়, সেখানে তো ব্লাড চলে আসে, তাহলে কি সেই ট্রমাটিক ফ্লুইড আমি পাঠাতে পারবো এরকম কিছু? থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই ভ্যালুয়েবল, মানে প্র্যাকটিক্যালি ইনফরমেটিভ প্রশ্ন করেছেন। আসলে যেটা হলো মানে এই ইনফরমেশনটা, যেমন ওই যে ল্যাব সেট আপের কথা বললাম, তো একটা এক্সট্রা পালমোনারি স্যাম্পল আমি বডির যেখান থেকে কালেক্ট করি একটা না একটা প্রসিডিউর ইনভলভ হয়ে যাচ্ছে। লাইক তার জন্য আমার একটা ওটি বা অ্যাটলিস্ট মিনি ওটির প্রয়োজন হয়ে যায়। তা আমাদের যেহেতু ডায়াগনস্টিক সেট আপ বা ট্রিটমেন্টের সেট আপ বা আসলে এটা প্রোগ্রামেটিক একটা সেট আপ, তো সেখানে আসলে এরকম মানে কালেকশনের মতো সেট আপ আমাদের নেই। তো যে কোনো এক্সট্রা পালমোনারি স্যাম্পল যখন পাঠাতে হবে আসলে কালেকশনটা করে দিতে হবে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেন্টারে পাঠাতে হবে। যদি মানে 2 থেকে 4 ঘন্টার মধ্যে পাঠানো উচিত। আমি যদি আধা ঘন্টার মধ্যে পাঠাতে পারি দ্যাটস আরো বেটার আর কি। হ্যাঁ, তো ফ্রেশ স্যাম্পল হলে সবচেয়ে ভালো হয়। আর যেটা হলো যে আমাদের লাইক মিরপুর সেন্টারেই এখন অ্যাভেলেবল আছে এবং আপনি দিনে দিনে রেজাল্ট পাবেন, যেটা আমি মেনশন করেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন কি ছিল? সিএসএফ তো সিএসএফ এ আসলে ব্লাড স্টেইন হলে যেটা হয় জিন এক্সপার্টের টেস্টের যে অ্যালগরিদম সেখানে এরর চলে আসে। তো সেই জন্য বলা হয় যে এটা ব্লাড স্টেইন স্যাম্পল না পাঠাতে। তো হয়তো মানে এখানে কালেকশনটা একটু কেয়ারফুলি বা ওইভাবে করা বা ওইটা লাগলে আবার হয়তো রিড্র করা যাতে ব্লাড স্টেইন স্যাম্পল না হয়। ইভেন স্পুটামের টেস্ট যখন হয় তখনও যদি এমন হয় যে কেউ হয়তো পান খায়, সেখানে কোনো পার্টিকেল থেকে গেল বা কোনো ফুড পার্টিকেল থেকে গেল, যেমন কালকে একটা কেস আসছে এরকম যে আমাদের এখানে 2বার টেস্ট করে এরর আসছে, 2বার টেস্ট করে। তো পরে খোঁজ নিয়ে দেখা গেল, ওরা আমাকে নক করলো যে আসলে এখন কি করব। খোঁজ নিয়ে দেখা গেল উনি সকালবেলা দাঁতের মাজন দিয়ে দাঁত মানে পরিষ্কার করে তারপরে এসছেন, সেই মাজনের যে পার্টিকেল সেটা থেকে যাওয়ার কারণে তখন এরর আসছে। এটা খুব কমন সিনারিও না, এখন আমরা সবাই পেস্ট ইউজ করি, কিন্তু মানে স্যাম্পলটা পিওর হতে হবে, মানে ফ্রেশ হতে হবে। অন্য কিছুতে মিক্স হলেই তখন এররের সম্ভাবনা মানে বেড়ে যায়, ইনক্লুডিং ব্লাড। যদি গ্যাস্ট্রিক ল্যাবেজ পাঠাই একটা বাচ্চা কতক্ষণ এনপিও থাকলে আমি ল্যাবেজটা? আচ্ছা, গ্যাস্ট্রিক ল্যাবেজ কতক্ষণ বলতে এখন আমরা যেমন ন্যাচারালি চিন্তা করি, মানে ধরেন ওটি করার ক্ষেত্রে আমরা কিন্তু বলি যে 6 থেকে 8 ঘন্টা এনপিও থাকতে। গ্যাস্ট্রিক ল্যাবেজের ক্ষেত্রে আই থিঙ্ক যে খালি পেটে থাকলেই চলবে, কারণ হলো কি ওটির ক্ষেত্রে কিন্তু হয়তো তার গ্যাস্ট্রিক এমটিং টাইম বা ওরকম ইয়ে থাকে। স্টমাক যদি খালি থাকে তাহলেই মানে আপনার কোনো পার্টিকেল থাকছে না, হয়তো 2 ঘন্টা থাকে, 3 ঘন্টায় মানে কনসেপ্টটা তো বুঝতে পেরেছেন। তা আশা করি মানে টাইমটা আপনি মানে অ্যাডজাস্ট করে নেওয়াই যাবে আসলে ওই বাচ্চার ক্ষেত্রে সে কখন খেয়েছে বা কেউ। Thank you for your nice presentation. My question is, sometimes we can see a patient leniently and presented with some symptom of tuberculosis, but we want to send sputum
sample for gene expert, but patient cannot produce this. But we can try use of salbutamol inhaler for production of sputum. But still patient not produce sputum. What can we do for sputum production for gene expert? থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই ভ্যালিড প্রশ্ন আপনার। এখানে কয়েকটা ওয়ে আছে। একটা যেই সেন্টারসগুলোর সঙ্গে ডক্টর আদিল আপনাদের পরিচয় করালেন, প্রত্যেকটা সেন্টারে স্পুটাম দেওয়ার ব্যাপারে ওনারা একটা ট্যাবে একটা ভিডিও দেখান পেশেন্টকে মোটিভেট করার জন্য। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, ইন এ ক্লিনিক্যাল সেটিং আপনি যে কথাটা বললেন সালবিউটামল অথবা আপনি নেবুলাইজ স্যালাইন ইউজ করতে পারেন। অ্যান্ড থার্ডলি, আপনার যদি খুবই ক্রিটিক্যাল হয় to obtain a sample, then you can use a bronchoscopy. So as pulmonologists, we have gone to the extent of performing bronchoscopy because we want to really establish the diagnosis of tuberculosis. এবং সেই ক্ষেত্রে ধরেন আপনি যেই মুহূর্তে আপনি জিন এক্সপার্টটা পজিটিভ পেলেন, আপনি এক লাইনে গেলেন। আপনি আরেকটা কথা একটু বাইরের কথা বলে দিচ্ছি যে যদি আপনি জিন এক্সপার্ট নেগেটিভ পেলেন কিন্তু এক্সপার্ট আপনি আপনার বল ফ্লুইডে ব্রঙ্কোঅ্যালভিওলার লাভাজ ফ্লুইডে স্মিয়ার পজিটিভ পেলেন, what is the message? This is atypical mycobacteria. You know, atypical mycobacteria is smear positive by ZM stain, but it will not have the same molecular structure of the mycobacterium tuberculosis. তখন you will think in terms of atypical mycobacteria, and you will treat for atypical mycobacteria. So coming back, first send the patient to the center. We have found many such challenging cases, এই যে যেমন দাঁতের মাঝে সব প্রিকশন ওনারা সুন্দর করে নেন, আমাদের তো সেই সময়টা নাই অথবা আমাদের সেই ওরিয়েন্টেশনটা নাই। দে হ্যাভ গট ওয়ার্কার্স, তারা করবে। আপনি বেড সাইডে যদি করেন আপনি নেবুলাইজেশন ইউজ করতে পারেন, আর ব্রঙ্কোস্কোপি ইজ দ্য ফাইনাল আনসার। থ্যাংক ইউ। কথা এবং ক্লোজিং কমেন্টস দেওয়ার জন্য আমি বিভাগের প্রধান মেডিসিন অধ্যাপক কাদের স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। Bismillahir Rahmanir Rahim. My part of this today's session is the closing remark, and you all know this is a very critical and also a small part of any program or any session. And most of the audience do not want to hear many things after this in this part. Actually, this is the thanks part of the session. So, আজকের এই অনুষ্ঠানে আমি আমার শ্রদ্ধেয় ডিরেক্টর স্যার মেডিকেল কলেজ ফর উইমেন হসপিটাল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে এরকম একটি সায়েন্টিফিক সেমিনার অ্যারেঞ্জ করার জন্য। ডক্টর আসিফ মোস্তফা মাহমুদ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি ফর ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড নাইস ডেলিভারি। ডক্টর আহমেদ শফিক শিকদার আদেল আমাদেরকে অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়ে আমাদেরকে এনরিচ করেছেন, অ্যান্ড আই থিঙ্ক উই আর রিয়েলি এনরিচড ইন আওয়ার নলেজ। কিন্তু বিং দি ইন্টার্নিস্ট, যদিও ক্লোজিং রিমার্ক আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমার একটু কিছু কথা বলতে ইচ্ছে হচ্ছে আর কি। সেটা হচ্ছে এই যে আজকের অ্যাকচুয়ালি ডিসকাশন ছিল মানে মেন ফোকাস অফ ডিসকাশন ছিল যে অন এক্সট্রাপালমোনারি টিউবারকুলোসিস অ্যান্ড দি রিসেন্ট অ্যাডভান্সমেন্ট ইন দি ম্যানেজমেন্ট অফ টিউবারকুলোসিস অ্যান্ড ডায়াগনোসিস অফ টিউবারকুলোসিস। বাট being the physicians or the surgeons or the gynecologists or the ENT specialist, actually মানে পুরানো দিনের স্যারেরা যেটা বলতেন, ডক্টর আসিফ মোস্তফা স্যার যেটা বলেছেন আর কি, যে চুল এবং নখ ছাড়া আর সব জায়গায় টিবি হতে পারে। সেজন্য আমরা সবাই এই ডিজিজ এনকাউন্টার করি, অ্যান্ড টিউবারকুলোসিস দিস ইজ এ ভেরি বিগ চ্যাপ্টার টু বি ডিসকাসড। এই অল্প সময়ের মধ্যে যেটুকু আজকে আলাপ হয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি দি ট্রিটমেন্ট পার্ট। সো এখানে মানে আমরা কি প্রবলেম ফেস করি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর দি ফিজিশিয়ানস অ্যান্ড দি সার্জনস অ্যান্ড আদার স্পেশালিটিস। সেটা হচ্ছে
is a problem, is a big problem. There can be monoresistance, MDR tuberculosis also there, as is discussed here. There is the XDR TB also and RR also. This is the resistant part. So এই অংশের উপর আলোচনা করলে কমপক্ষে এক বেলার মতো সময় দিতে হবে আর কি। এছাড়া আমরা আরো যে প্রবলেম ফেস করি, দ্যাট ইজ দি ট্রিটমেন্ট পোর্শন, দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম। সো ইফ এনি পেশেন্ট ওয়ার্কস ইন এ স্ট্রেট ওয়ে, আমার যদি চেনা জানা পথে সে আসে, তাহলে সেই পেশেন্টকে এনকাউন্টার করতে আমাদের জন্য সহজ হয়। বাট ইফ এনি পেশেন্ট ওয়ার্কস ইন অ্যান অ্যাপারেন্ট ওয়ে, তাহলে উই ফেস এ বিগ প্রবলেম। তো সেজন্য এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিসের যে লেস কমন parts, less common extrapulmonary tuberculosis like the skin department, the dermatologist always face the problems. There is the primary infection. After direct inoculation, there can be abscesses, there can be chronic ulcers, there can be lupus vulgaris, there can be scrofuloderma, and also there are many other presentations of the skin tuberculosis. And even ENT specialists also face this problem. And with nasopharynx, if the tuberculosis occurs in the nasopharynx, the patient presents with the Weisner's granulomatosis-like syndrome. It simulates Weisner's granulomatosis. And my friend Dr. Professor Polash is there. They also face this problem. The eye specialist also face. There can be uveitis, there can be ophthalmitis, and there can be other manifestations of the extrapulmonary tuberculosis. Even tubercular effusion, pulmonary effusion, the pleural effusion, this is also an extrapulmonary tuberculosis. আমরা স্টুডেন্টরা আসলে পরীক্ষা অনেক সময় বলতে পারে না যে extrapulmonary tuberculosis কি কি, pleural effusion কে তারা pulmonary tuberculosis এর অন্তর্ভুক্ত করে। This is not true. আমরা ট্রিটমেন্টের দিকে যেটা খুবই ইম্পর্টেন্ট অংশ, সেটা হচ্ছে এই যে অনেক সময় আমরা যেটা ফেস করি, দ্যাট ইজ ইন দি কেস অফ রিল্যাপস। ইফ দেয়ার ইজ রিল্যাপস, সো হোয়াট ইজ দি ডেফিনেশন, হোয়াট ইজ দি মানে ওয়েজ অফ ট্রিটমেন্ট অফ এ পেশেন্ট উইথ রিল্যাপস, এগুলো নিয়ে আজকে আলোচনা করার আর সময় নেই। দিস ইজ দি ক্লোজিং রিমার্কস, আমি আগেই বলেছি আর কি। তারপরে ট্রিটমেন্ট ফেলিওর কেস, ট্রিটমেন্ট আফটার ফেলিওর, তারপর ট্রিটমেন্ট আফটার ফলো আপ, দি লস টু ফলো আপ, and there are many other treatment problem patients. এছাড়া আমরা আরো যেটা দেখি আর কি, যে স্পেশাল কিছু প্রবলেম আছে আর কি। সেটা হচ্ছে এই যে আমরা যখন চিকিৎসা দিচ্ছি, স্পেশাল কিছু দিক আছে। যেমন এ পেশেন্ট ইজ প্রেগনেন্ট, is diagnosed as tuberculosis. A patient দেখা যাচ্ছে যে ব্রেস্ট ফিডিং মাদার suffering from tuberculosis. A patient having acute viral hepatitis, or after initiation of the treatment there is hepatitis. Patient just মানে আমাদের কাছে দেখা যাচ্ছে যে হেপাটিক ম্যানিফেস্টেশন নিয়ে আসতেছে, জন্ডিস নিয়ে আসলো। তারপরে দেখা যাচ্ছে যে এই পেশেন্ট কন্ট্রাসেপ্টিভ, স্পেশাল আরো অনেক কিছু দিক আছে আর কি। সেই বিষয়গুলো নিয়েও আসলে আলাপ করার অনেক গুরুত্বপূর্ণ আসলে মানে আমরা পার্ট আছে আর কি, যেগুলো আমরা পরবর্তীতে হয়তো আমি রিকোয়েস্ট করবো আর কি, যে আমাদের ডিরেক্টর স্যার এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ম্যাডামকে আপনারা এনএস স্যারও ভালোভাবেই চিনেন আর কি। স্যার একসময় বলতেন আর কি পূর্ণ সেশন করার জন্য, এবং আমরা আশাবাদ ব্যক্ত করব আপনাদের পক্ষ থেকে আগামীতে আবারও আপনারা আসবেন এবং টিউবারকুলোসিসের উপরে নতুন নতুন তথ্য এবং টিউবারকুলোসিসের অন্যান্য গুরুত্বপূর্ণ দিক, যেমন ট্রিটমেন্ট পারপাস, ট্রিটমেন্ট ফেলিওর বা রিল্যাপস কেস, তারপরে স্পেশাল সিচুয়েশনস লাইক প্রেগনেন্সি, রেনাল ফেলিওর, তারপর হচ্ছে লিভার ফেলিওর, chronic liver disease or acute hepatitis or the drug reactions cases, এগুলো দিয়ে আলাপ করলে আমরা উপকৃত হব। থ্যাংক ইউ very much. আসসালামু আলাইকুম।